মাত্র জুম্মার পরেই সমন্বয়ক সার্জিস আলম আটক হলেন। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে, তারা কি ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে। আমি শুধু একটা কথা বলতে পারি, জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক হিসেবে এই মুহূর্তে কাজ করছে সার্জিস। ছেলেটা যে দুইটা পা এক জায়গায় রেখে একটু নিবিড় হবে, এটার কিন্তু সুযোগ পাচ্ছে না, সারাক্ষণ দৌড়ের উপর আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। পার্টি নেতা যারা ছিল বিভিন্ন হলে, এরাই এখন সবচেয়ে আস্থাভাজন দায়িত্ব পালন করছে। আর কারা? এরা হচ্ছে সার্জিস হাসনাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবো। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না, আমরা একটু ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখি। এখানে যেটা হয়েছে যে আজকে আসলে বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয়, তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না। তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে, এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও, এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে হয় যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু, ওই আত্মসম্মানেও লাগে। ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে, যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল, আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, এবং স্টাফ ছিল, আনসার ছিল, এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এখন আমি এভাবে একটা জামা পরে আছি, আমার পেটের এখানে দুইটা বুলেট এপার থেকে ওই পার চলে গেছে। আমি 4 মাস ধরে বিছানা বেডে পড়ে আছি, আমার এখানে এখনো 20টা সেলাই আছে, কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে দেখা যাইতেছে না। ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে, পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে, ও কিন্তু রাস্তায় ওখানে শুয়েছিল কিন্তু, এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে হয়েছে। এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা শাহবাগের রাস্তায় নামছে। আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই, আমরা ডিরেক্টর যা করছে তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে, এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে, কিন্তু আমাদের যে গণমানুষ, এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না, তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করবো না। তারা এক কথায় মেনে চলে আসছে যে ঠিক আছে, আজকে বৃহস্পতিবারের দিন, আজকে অনেকেই ঢাকায় চলাচলটা অনেক বেড়ে যায়, সো মানুষের জন্য ভোগান্তি না হয়, তারা ভিতরে চলে আসছে। কিন্তু তাদের ওই একটাই কথা যে একজন ডিরেক্টর এত বড় একটা হসপিটালের, আমি একজন আহত, আমার সাথে যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্যময় একটা ব্যবহার হয়, তাহলে সাধারণ রোগীদের সাথে কেমন হয়? সেই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তাদের এই দাবিটা আমাদেরকে জানাইছে, এবং সবচেয়ে ভালো হয় তাদের সাথে কি হয়েছে সরাসরি তাদের কাছে শোনা, তাদের ভিতরে ক্ষোভটা জানা, এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কি ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে। আমি শুধু একটা কথা বলতে পারি যে আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া, যেটুকু তারা ডিজার্ভ করে, ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব না। তাদের যৌক্তিক দাবি যদি হয়, এবং এটা যদি আসলে আমরা আমাদের জায়গা থেকে এটাও দেখছি, যদি তার পদত্যাগটাই এই জায়গায় যৌক্তিক হয়, তাহলে আমরা অবশ্যই বলবো যে এরকম একজন মানুষ এই চেয়ারে থাকার দরকার নেই, যে এটা হোল্ড করতে পারবে তেমন একজন মানুষ এই চেয়ারে বসে। আমার মনে হয় ওনারা যেটা পার্টি নেতা যারা ছিল বিভিন্ন হলে, এরাই এখন সবচেয়ে আস্থাভাজন দায়িত্ব পালন করছে। আর কারা? এরা হচ্ছে সার্জিস হাসনাত। রাস্তায় গ্রাফিটি আঁকছে, ফাক হাসিনা। এখানে দায় কাকে করব না, এগুলো অনেক সেন্সিটিভ ইস্যু। বলতে আমার ভয় লাগে, কেন কখন আমাকে, এখন তো সব সমন্বয়করা হচ্ছে আওয়ামী লীগের দোসররাই সমন্বয়ক হয়ে গেছে। যেমন 71-এর মুক্তিযুদ্ধের পরে যারা রাজাকার ছিলেন, যারা আলবদর ছিলেন, এরা প্রত্যেকে দেশপ্রেমিক, হ্যাঁ, এবং সাহসী মুক্তিযোদ্ধা। আপনার একটা সেক্টর কমান্ডার, আত্মপরিচয় ওরা দিয়েছে, কারণ ওদের হাতে অস্ত্র ছিল, ওরা ডাপড়ে বেরিয়েছে এই বাংলার মাটিতে। কিন্তু যারা কিনা মুক্তিযোদ্ধা ছিল, ওরা ভয়ে আপনার বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন বাড়িতে লুকিয়েছিল। ওই মুহূর্তে যারা রাজাকার ছিলেন, এরা
নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে আত্মপ্রকাশ করেছে, আমি বীরশ্রেষ্ঠ, আমি মুক্তিযোদ্ধা অমুক তমুক। এখন এই যে 2024-এর বিপ্লবের পরে আমরা যদি দেখি, আমরা কিন্তু প্রত্যেকে এখানে, আমি বলছি যে এটা একক কোনো দলের বা একক ব্যক্তির বিপ্লব না, এটা আমরা সকলে সমন্বয় করে, এটা দল মত নির্বিশেষে এটা মানে আমরা সবাই একসাথে এই আন্দোলনটা করেছি এবং এই আন্দোলন করে শেখ হাসিনাকে আমরা তার পদ থেকে আমরা বিতাড়িত করেছি। বিতাড়িত করার পরে আমরা দেখলাম কি, যারা কিনা বিগত 15 বছর ধরে নামধারী ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার, এরাই এখন আপনারা দেখছেন, আপনারা প্রেসটা দেখছেন যে ওরা ডাবড়ে বেড়াচ্ছে। কারা? সাজিদ হাসান এরা। কিন্তু এদের বিপক্ষে কথা বলতে গেলে এখন অনেকে গা জ্বলে। কেন গা জ্বলে? কারণ ওদের পাশে গিয়ে একটা সেলফি তুলতে পারলে, ওদের গা ঘেঁষতে পারলে এরা একটু ওদের জীবন বাড়ে। ছায়ার তলে, মানে ক্ষমতার ছায়া তলে কে না থাকতে পছন্দ করে? সবাই পছন্দ করে, অপছন্দ কেউ করে না। সুতরাং ওরা যেহেতু ছায়ার তলে আছে, আমি বলছি বারবার, শেখ হাসিনা ভারতে বসে আছে, ভারতের সবচেয়ে কাছের এবং আস্থাভাজন ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে দিয়ে ভারতের র এবং RSS প্রচুর পরিমাণে কাজ করছে, বাংলাদেশে অনেকগুলো সেক্টরে কাজ করছে। আমরা যারা ভারতের বিপক্ষে কথা বলছি, আমাদেরকে নানাভাবে থ্রেট দিচ্ছে, তাই বলে কি আমরা থেমে যাব? না, থেমে যাব না। এখন ওরা তো সরাসরি এসে কাজ করছে না। এরা এই যে যাদেরকে কিনা, যারা কিনা আস্থাভাজন, শেখ হাসিনা আস্থাভাজন কাকে মনে করবে? আমাকে আমার দলে আস্থাভাজন কখন মনে করবে? যখন আমি এই দলে থাকবো। এখন আওয়ামী লীগের আস্থাভাজন কিংবা শেখ হাসিনা আস্থাভাজন কারা? যারা বিগত 15 বছরে বিভিন্ন পদে বহাল তবিয়তে ছিলেন, এরাই তো আস্থাভাজন। যেহেতু সাদ্দাম নাই, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নেতারা যেহেতু, ছাত্রলীগের নেতারা যেহেতু নাই, এখন পার্টি নেতা যারা ছিল বিভিন্ন হলে, এরাই এখন সবচেয়ে আস্থাভাজন দায়িত্ব পালন করছে। ওরা কারা? এরা হচ্ছে সাজিদ হাসান, স্পষ্ট কথা। কিন্তু ওরা যেহেতু ক্ষমতার ছায়া তলে আছে, আমি আবার বলছি, ওরা যেহেতু ক্ষমতার ছায়া তলে আছে, এই জন্য ওদের বিপক্ষে কথা বললে বাকি সমন্বয়করাও মন ক্ষুণ্ণ হন। কেন? ওরাই এখন সাইনিং পাওয়ারে আছে। ওদের বিপক্ষে কথা বললে কমিটিতে রাখবে না, জাতীয় নাগরিক কমিটিতে ওরা এখন, সমন্বয় কমিটিতে ওরা এখন, সব জায়গায় ওরা ডাপে বেড়াচ্ছে। আমি এই জন্য ভাই, আমি আর বললাম না, এই যে রাস্তায় রাস্তায় গ্রাফিটি আঁকছে, ফাক হাসিনা, এটা আপনি কি দুঃখ পান এই লেখা দেখে? আমি তো ব্যক্তিগতভাবে কোনো মন ক্ষুণ্ণ হয় না, ব্যথা পায় না। তাহলে ব্যথা পাওয়ার কথা কারা? মানে আঘাত প্রাপ্ত হবে কারা? ওরাই যারা বিগত 15 বছর ধরে শেখ হাসিনাকে খুব আস্থাভাজন মনে করেছে, যাদেরকে মা মনে করেছে, যাদেরকে এই বাংলার মমতাময়ীর মা দেখেছে, যারা আখ্যা দিয়েছে মমতাময়ী মা হচ্ছে শেখ হাসিনা, এরাই এই ফাক হাসিনা কিংবা শেখ হাসিনা গলায় ছেঁড়া স্যান্ডেল দেখলে ওরা মন খারাপ করে। এই জন্য ওরা মুছছে। ওরাই মুছার জন্য গভীর রাতের অন্ধকারে ক্রেন দিয়ে, রং তুলি দিয়ে মুছে ফেলছে সারা বাংলাদেশে। এখন আমি এই জন্য বলি ভাই, আমরা যারা সমন্বয়ক আছি সারা দেশে, যারা আমরা এই বিপ্লব ঘটিয়েছি, আমাদের এখন সময় আছে। দুধ কলা দিয়ে কাল সাপ আমরা পুষবো না। সময় থাকতে এই সাপগুলোকে আসেন, সাপের বিষ ডাক আমরা ভেঙে দিই। দর্শক, গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক খবরের বিশ্লেষণ করছি। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান। খুবই সাদামাটা সাধারণ একটি খবর পরিবেশন করা হয়েছে দলের পক্ষ থেকে, কিন্তু এর ভেতরে একটি গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি সেটা বলার আগে একটু ধৈর্য ধরে যে খবরটি যেভাবে পরিবেশন করা হয়েছে সেটি আগে শুনুন, তারপরে এর রাজনৈতিক মাঝে যা কি অন্তর্নিহিত কারণ কি থাকতে পারে, কি আলোচনা গভীর রাতে রাজনৈতিক মহলে ঘুরছে ফিরছে, সেটি আলোকপাত করার চেষ্টা করি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহনাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান জানান, রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান এবং তার সহধর্মিনী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে সম্ভবত সোমবার খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। কিন্তু কোনো কোনো গণমাধ্যম লিখেছে যে সোমবার তার যাওয়ার কথা। আওয়ামী লীগ সরকার আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়। তখন 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের প্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার দেশেই করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দর্শক, এই হচ্ছে সিম্পল খবর। এখন কথা হলো সেনাপ্রধান দেখা করেছেন। এটি সাধারণভাবে যদি বর্ণনা করেন যে বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বিধবা স্ত্রী। সুতরাং সেনাবাহিনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার একটা সম্পৃক্ততা আছে। তিনি ওয়াকারুজ্জামান যেই বাহিনীর তিনি প্রধান, সেই বাহিনীরই প্রধান ছিলেন মরহুম জিয়াউর রহমান। ফলে তার বিধবা স্ত্রী তার সঙ্গে দেখা করতে যাবেন, এটি হচ্ছে সাধারণভাবে গণ্য করা যায় বা সাধারণভাবে এটি স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা যেতে পারে। কিন্তু বেগম খালেদা জিয়ার একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি বিএনপির চেয়ারপারসন। সুতরাং এখন তিনি শুধু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন, এটাই তার বড় পরিচয় না। তার চেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী। তার মানে একটা তার রাজনৈতিক পরিচয় আছে। এখন তার কোনো সরকারি প্রোটোকল নেই বা সরকারি কোনো পদ পদবি নেই, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। সেনাপ্রধান এর আগে সেনাপ্রধান যে আমন্ত্রণ জানিয়েছিলেন সশস্ত্র বাহিনী দিবসের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং নিশ্চয়ই দেখেছেন যে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন, অনেক গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তিনি কথা বলেছেন, দেখা হয়েছে। এরপর তার বাসায় আসা এটি একটি নজিরবিহীন ঘটনা। যেহেতু বেগম খালেদা জিয়া এখন পদ পদবি হোল্ড করছেন না, তারপরও একজন বেসামরিক মানুষের সাথে সেনাপ্রধান, যিনি একেবারে একটা প্রোটোকল পরিবেষ্টিত অবস্থায় আছেন, তার সাক্ষাৎকারটা দেখা করতে আসাটা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং এর রাজনৈতিক একটা তাৎপর্য আছে। অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। কি সেটা হচ্ছে এই যে এটা সহজভাবে ধরে নেওয়া যায় যে আগামী দিনে যদি নির্বাচন হয় 6 মাস 1 বছরের মধ্যে, নিঃসন্দেহে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসবে, তার মানে সরকার গঠন করবে। সেই সরকারের হয়তো প্রথম পর্যায়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন। ফলে একজন একেবারে সম্ভাব্য প্রধানমন্ত্রী, ভাবী প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা সেনাপ্রধানের এটি একটা দিক নির্দেশনা দেয় যে আগামীতে কে ক্ষমতায় আসছে। সেটিও কিন্তু সেনাপ্রধানের বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকারের একটা সিগন্যাল দিচ্ছে, যে ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে জয়ী হবে এবং সেই জয়ী দলের প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় পদে বা সরকারি পদে আসবেন। সুতরাং আগে থেকেই এটা একটা ওয়ার্ম আপের মতন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দেখা করলেন। আরেকটি তাৎপর্য হচ্ছে যে এই সেনাপ্রধান
তিনি নিযুক্ত হন বিগত সরকারের আমলে, অর্থাৎ পতিত যেই শেখ হাসিনা সরকার, তার সময় তিনি নিযুক্ত হন। এবং অনেকেই বলেন যে শেখ হাসিনা তার দুঃসম্পর্কের আত্মীয়, এই বিবেচনা করে তাকেই মনোনীত করে সেনাপ্রধান হিসেবে। কিন্তু এই সেনাপ্রধান 5ই আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তখন কিন্তু তিনি তার আত্মীয় শেখ হাসিনা বা কার সাথে কি সম্পর্ক আছে সম্পূর্ণ কিছু সবকিছু ভুলে গিয়ে তিনি দেশের পক্ষে, মানুষের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং সম্ভাব্য একটি গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচিয়েছেন বলে মানে ওয়াকারুজ্জামানের ভাবমূর্তি রাতারাতি পরিবর্তন হয়। এবং সেই পরিবর্তনের ধারায় তিনি কিন্তু শেখ হাসিনার আমলে বা শেখ হাসিনার সময় সেনাপ্রধান নিযুক্ত হওয়ার পরও তিনি তার নিরপেক্ষ একটি অবস্থান বজায় রাখতে পেরেছেন। এবং তিনি এখন প্রথম আলোকে যেমন সাক্ষাৎকার দিয়েছেন, এটাও ব্যতিক্রমী যে তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় এর আগে কোনো সেনাপ্রধান কোনো বেসরকারি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দেননি, কিন্তু তিনি দিচ্ছেন। তার মানে এখন একটা দেশের একটা বিশেষ পরিস্থিতি, যেই পরিস্থিতিতে তিনি নিয়ম মাফিক কোনো রাজনৈতিক সরকারের অধীনে কোনো সেনাপ্রধান নন, তিনি একটা অন্তর্বর্তী সরকার, যেই সরকারের নানা কার্যক্রমে সেনাবাহিনীর একটি অংশগ্রহণ আছে। সুতরাং সেনাপ্রধানকে প্রচলিতভাবে আর যে তিনি একেবারে প্রোটোকলের মধ্যে থাকবেন, এর বাইরে কিছুই করতে পারবেন না, এটা নিশ্চয়ই বিবেচনা করা যায় না। বিশেষ করে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাপ্রধানও রাষ্ট্রের সরকারের একটা অংশ, সে হিসেবে অন্যরা যেভাবে অ্যাক্ট করছেন তিনি সেভাবে অ্যাক্ট করছেন। তাই তিনি সংবাদপত্রে যেমন সাক্ষাৎকার দিচ্ছেন, তেমনি বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করলেন, তার সুস্থতা কামনা করেছেন এবং একই সঙ্গে একটি রাজনৈতিক দিক নির্দেশনা বা আগামীতে কি হতে যাচ্ছে সেটাও কিন্তু সেনাপ্রধানের এই সাক্ষাতের মধ্য দিয়ে পরিষ্কার হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক হিসাবে এই মুহূর্তে কাজ করছে সার্জিস। ছেলেটা যে 2টা পা এক জায়গায় রেখে একটু নিবিড় হবে, এটার কিন্তু সুযোগ পাচ্ছে না, সারাক্ষণ দৌড়ের উপর আছে। সার্জিস দৌড়ের উপর। আমাদের ভিডিওর ক্যাপশন যথেষ্ট সঠিক, তবে তাকে কেউ দৌড়াচ্ছে বিষয়টা কিন্তু তা না, কিন্তু ঝামেলা পাকাচ্ছে। তার যারা সতীর্থ আছেন তারা অনেকেই ঝামেলা পাকাচ্ছেন। তাদের দাবি, ভাই তোমরা মন্ডা খাবা, মিঠাই খাবা, আর আমরা যারা তোমাদেরকে ওই জায়গাটা পর্যন্ত পৌঁছিয়েছি বা যে জায়গাকে তোমরা এই মুহূর্তে এনজয়টা করতেছো, সেই জায়গা যাবার পর তোমরা কি আমাদেরকে ভুলে গেছো? আর যদি ভুলেই না যাও, তাহলে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত 5 মাস হয়ে গেল, অনেক কিছু ঘটে গেল, কিন্তু আমরা কেন প্রপার সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না? আমরা তো রাজস্বীয় ভোগ চাচ্ছি না, আমরা তো গাড়ি বাড়ি মন্ত্রিত্বের পাওয়ার চাচ্ছি না, আমরা চাচ্ছি কি ন্যূনতম চিকিৎসাটার অধিকার। জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা সংস্থা গঠন করা হয়েছে, কিন্তু এত কিছুর পরেও আপনার এই মুহূর্তে আমরা দেখছি যে গতকালকে গভীর রাতে রাজধানীর শাহবাগের যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা বার্তা দেয়। এইরকম চলতে থাকলে আর খুব বেশি দিন নাই যখন এই সমন্বয়করা আবার নতুন করে ডাক দিলে মানুষের মধ্যে বিভাজন ক্রিয়েট হয়ে যাবে। এই আন্দোলনগুলো তারই একটা মেসেজ দেয়। এই আহত ছাত্রগুলো কতটুকু চিকিৎসা পাচ্ছে? দর্শক, উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যারা চিকিৎসাধীন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা আছেন। হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেট মুখী যে সড়কটা আছে সেটাকে তারা অবরোধ করেছেন, আর এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চিকিৎসাধীন অভ্যুত্থানে আহত রাকিবুল বলছেন, আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদেরই উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতালের পরিচালকের পদত্যাগ চাই, আমাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। অন্য আরেকজন বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, আমাদের যারা লিডার সমন্বয়করা কি করছে? অভ্যুত্থানের এতদিন পরেও উন্নত চিকিৎসার অভাবে আমাদের যোদ্ধারা শহীদ হচ্ছেন। আমরা সঠিক চিকিৎসা চাই, আমরা উন্নত চিকিৎসা চাই। পরিস্থিতি সামাল দিতে আপনার ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়া পরিস্থিতিকে আরো কন্ট্রোল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক
সার্জিস আলম তিনি সেইখানে গিয়েছেন। যাওয়ার পর আপনার কি বলা হয় যে তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের উন্নত চিকিৎসার জন্য মানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এখন আমি নিজেও আসলে বুঝি না সমস্যাটা কোথায়, কেন এই ছাত্রগুলোর চিকিৎসার ব্যাপারে এতটা অবহেলা করা হচ্ছে। কারণ আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি অনেক ছাত্রের মাথার মধ্যে স্প্লিন্টার, মানে অসংখ্য স্প্লিন্টার নিয়ে ঘুরছে, কারোর হাতে এখনো সমস্যা, কারোর পায়ে সমস্যা, কারোর চোখে সমস্যা, শরীরে বুলেট বিধি আছে, কিন্তু এগুলো আসলে ওই লেভেলের প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না। মাঝখানে শুনলাম যে আপনার ছাত্রদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। তা আমার যতদূর জানা আছে যে সম্ভবত একজন ছাত্র বিদেশ গেছে, তো বাকিদেরকে কেন বিদেশ পাঠানো হচ্ছে না? বাকিরা তো যার যার পদ পদবি, পয়সা, সম্মান সবকিছুই তাদেরই তো পার্টনার ছিল, নাহিদ, আসিফ বা যারা আছেন, তবে তারা নেতা ছিলেন, এই কারণে তাদের উপর অনেক স্টিম রোলার চলেছে। কিন্তু বাকি যারা আছেন এই টোটাল আহত আন্দোলনে তাদের সুচিকিৎসার বিষয়টা বরাবরই যখন সামনে আসে, ছাত্ররা যখন এভাবে আহত অবস্থায় রাজপথে নামে, এটা সমন্বয়কদের উপর একটা বার্তা দেয়, অন্তর্বর্তী সরকারকেও একটা বার্তা দেয় যে এই পরিস্থিতি চলতে থাকলে পরবর্তী সময় কোনো মা তার সন্তানকে আর এই সমন্বয়কদের ডাকে রাজু ভাস্কর্যে আর পাঠাবে না। কারণ কি, রাজু ভাস্কর্যে যাওয়ার সময় যা ঘটে এগুলার পরে কিন্তু অনেকের খবর কেউ আর রাখেন না। এগুলা খুবই স্ট্রিক্টলি সরকারের উচিত ফান্ডে প্রয়োজন আরো 200 কোটি ঢেলে দেয়, টাকার তো অভাব নাই দেশে, বাট ছাত্রদের সুচিকিৎসাটা খুবই জরুরি। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। আর বারবার আশ্বাস দিতে দিতে সার্জিস তুমিও দৌড়ের উপর আছো, বাট এই আশ্বাস বারবার দেওয়া হচ্ছে, কিন্তু যেটা দরকার সেটা এখনো হচ্ছে না। আশা করি যারা দেখার তারা সুব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে।